তোমাদের প্রত্যেককে এলিটে স্বাগত। আজকে আমরা বায়োলজির নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা হিউম্যান ফিজিওলজি দুটো চ্যাপ্টার পড়েছি। একটা ছিল আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আর একটা কি ছিল আমাদের রেসপিরেটরি সিস্টেম। আজকে একটু আলাদা প্ল্যান্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। প্ল্যান্টের আমরা কি পড়বো, যে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে। চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এর ব্রিফটা দেখে নিই যে কি কি নিয়ে এটাতে আমরা পড়তে চলেছি। চ্যাপ্টারটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। এক হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ, দ্বিতীয় হচ্ছে ডেভেলপমেন্ট, আর তৃতীয় হচ্ছে উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক সমূহ। তাহলে তিনটে ক্লাসে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে পড়বো আমরা বৃদ্ধি নিয়ে বা গ্রোথ নিয়ে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমরা এতদিন দেখছিলাম যে অ্যানিমেল নিয়ে অনেক আলোচনা করেছি। একটা অ্যানিমেলের যদি লাইফ সাইকেল দেখি, ধরো মানুষেরই যদি আমি আলোচনা করি, তাহলে কি দেখবো যে একটা বাচ্চা আছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পরে সে যখন অ্যাডাল্ট হচ্ছে, সে বাচ্চা প্রসব করছে, তারপরে সে বুড়ো হচ্ছে, তারপরে মারা যাচ্ছে। এটা হচ্ছে একটা অ্যানিমেলের লাইফ সাইকেল। ঠিক একই রকম ভাবে যদি আমি উদ্ভিদের ক্ষেত্রেও দেখি, সেখানেও দেখবো যে উদ্ভিদও আস্তে আস্তে বড় হয়, একটা টাইম পরে মারা যায়। কিরকম? প্রথমে ধরো একটা সিড রয়েছে, সিড বা বাংলায় কি বলে, বীজ। এই বীজ থেকে কি হবে, ওপরের দিকে প্লামিউল থেকে এর ওপরের বিটপ অংশ তৈরি হবে, আর নিচে র্যাডিক্যাল থেকে তৈরি হবে রুট বা মূল। এরপরে জার্মিনেশন হবে। জার্মিনেশন হওয়ার পর একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে সে পরিণত হবে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছি, যেখানে পাতা রয়েছে, উপরের দিকে কাণ্ড রয়েছে আর নিচের দিকে মূল রয়েছে, এই স্টেজটাকে বলা হয় ভেজিটেটিভ স্টেজ অথবা জুভেনাইল স্টেজ। এই স্টেজে কিন্তু দেখো কোনো ফুল টুল দেখতে পাচ্ছি না। এরপরে কি হবে, যখন এই উদ্ভিদটা ফুল তৈরি করতে শুরু করবে, সেটাকে আমরা বলবো সেক্সুয়াল স্টেজ। এরপরে লাইফ সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে হবে ডেথ, মানে উদ্ভিদটা মারা যাবে। তাহলে দেখতে পেলাম সিড থেকে জার্মিনেশন হয়ে একটা ভেজিটেটিভ স্টেজ আসলো, তারপরে সেক্সুয়াল স্টেজ আসলো, তারপরে ডেথ আসলো। এই যে পুরো প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে পুরো এত দূর অব্দি, এটাকে বলা হচ্ছে বিপাক বা ডেভেলপমেন্ট। বৃদ্ধি হচ্ছে বিপাকেরই একটা অংশ। কিন্তু এই যে স্টেজগুলো বলেছি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু স্টেজগুলো পরপর অর্ডারলি সিকোয়েন্সে হয়। একটা মানে ধরো ভেজিটেটিভ স্টেজ আগে আসলো, তারপরে সেক্সুয়াল আসলো, তারপরে সে মারা যাবে, এইভাবেই কিন্তু হয়। কখনোই সেক্সুয়াল স্টেজ আগে আসবে না বা সেক্সুয়াল স্টেজের পরে কিন্তু ভেজিটেটিভ স্টেজ হবে না। তাহলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখি খুব অর্ডারলি সিকোয়েন্সে হচ্ছে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে, আমরা মাটির ওপরে যে সমস্ত জিনিস উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই, কি কি কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল যা কিছু দেখতে পাই, তাকে বলা হয় বিটপ বা ইংরেজিতে বলা হয় শুট। আর মাটির নিচে যে অংশটা রয়েছে, বিশেষ করে মূল, সেটাকে ইংরেজিতে কি বলে, রুট। ডেভেলপমেন্টের মধ্যে বৃদ্ধি পড়ে। ডেভেলপমেন্টকে যদি আমি বলি, ডেভেলপমেন্ট সমান সমান হচ্ছে আমাদের গ্রোথ সাথে ডিফারেন্সিয়েশন। প্রত্যেকটা টার্ম আমরা ডিটেলসে পড়বো। তো আজকের আলোচনা হচ্ছে আমাদের গ্রোথ নিয়ে। গ্রোথ কি? গ্রোথ জানতে গেলে প্রথমে আমরা কি কি দেখবো। আজকের ক্লাসে দেখবো যে গ্রোথের ডেফিনিশন কি, গ্রোথ পরিমাপ যোগ্য হ্যাঁ কি নয়, তার প্রকারভেদ, তার ফেজেস, রেট বা হার, আর কি কি জিনিস এই গ্রোথকে প্রভাবিত করছে। মানে কোনো কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস রয়েছে, কিছু ইন্টারনাল ফ্যাক্টরস রয়েছে, যার কারণে গ্রোথ কিন্তু এদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তাহলে প্রথমেই দেখিনি গ্রোথের সংজ্ঞাটা কি। কোন কোষ বা অঙ্গ বা সমগ্র জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয় ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে নিশ্চয়ই। এক কথায় বলতে গেলে উদ্ভিদের যে কোনো কিছুর সাইজ যদি এক স্থায়ীভাবে, দুই অপরিবর্তনীয় ভাবে যদি পরিবর্তিত হয়, তাহলে তাকেই বলবো আমরা গ্রোথ। অর্থাৎ সাইজ যে কোনো কিছুর হতে পারে। কি কি হবে? প্রথমত এটা পার্মানেন্ট
আর ইররিভার্সিবল। ধরো এই যে প্রথমে একটা ছোট্ট পাতার মতো দেখতে পাচ্ছি, এই আস্তে 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 বড় হচ্ছে, কিন্তু কখনোই এই স্টেজটা থেকে আমি একে এই স্টেজে, প্রথমের এই স্টেজে ফিরিয়ে আনতে পারবো না, তাই বলা হচ্ছে ইররিভার্সিবল। আর এইটা যে আকারে বড় হয়েছে, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট। তাহলে কি কি হতে পারে? উদ্ভিদের যে কোনো জিনিস, সেটা তার আয়তন হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, যা কিছু রয়েছে সবকিছু যদি পার্মানেন্ট আর ইররিভার্সিবল ভাবে যদি সেটা বেড়ে যায়, তাকে আমরা বলবো বৃদ্ধি বা গ্রোথ। এরপরে দেখে নেব যে বৃদ্ধি পরিমাপযোগ্য হ্যাঁ কিনা। অবশ্যই বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য। কিভাবে? উদ্ভিদের ওজন আমরা মাপতে পারি? হ্যাঁ, মাপতে পারি। কি কিভাবে উদ্ভিদের ওজন আমরা মাপতে পারি? একটা হচ্ছে ফ্রেশ ওয়েট, দ্বিতীয় ড্রাই ওয়েট। তাহলে জানতে হবে ফ্রেশ ওয়েটটা কি, ড্রাই ওয়েটটা কি। ধরো আমার কাছে একটা ডালিয়ার গাছ রয়েছে, এবার এই ডালিয়ার গাছটা পুরোটাই আমি যদি ওজন করি, তাহলে যে ওজনটা পাবো সেটাকে আমি বলবো ফ্রেশ ওয়েট। এবার যদি এই ডালিয়ার গাছের মধ্যে যা পরিমাণ জল রয়েছে সেটাকে যদি রিমুভ করে দিই, নিষ্কাশন করে দিই, তাহলে যে ওজনটা পাবো সেটাকে আমরা বলবো ড্রাই ওয়েট। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ড্রাই ওয়েটটাই নিয়ে থাকি বিভিন্ন প্র্যাকটিক্যালের কাজের ক্ষেত্রে, কারণ ফ্রেশ ওয়েটের ক্ষেত্রে যেহেতু জলের পরিমাণ বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে, তাই ড্রাই ওয়েটটা আমাদের কাছে বেশি কাজে। দ্বিতীয় হচ্ছে দৈর্ঘ্য। ধরো এটা একটা গাছ রয়েছে আর নিচে রয়েছে তার মূল, তাহলে মূল হোক বা গাছের কাণ্ডের যদি আমি বলি কতটা বৃদ্ধি হয়েছে, তাহলে আমি কি মাপবো? সেই ক্ষেত্রে নিশ্চয়ই দৈর্ঘ্যটাই মাপবো। তাহলে কাণ্ড, মূল, পরাগধানী এইসবের ক্ষেত্রে যদি আমরা বৃদ্ধি দেখতে চাই, তাহলে কিভাবে মাপবো? সেটা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে মাপবো। নেক্সট হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? এরিয়া। কোনো পাতার আকার ধরে যদি বোঝাতে চাই, তাহলে আমি কি করে বলবো? তার ক্ষেত্রফলটাকে নেব। তাহলে একটা পাতার ক্ষেত্রফলও কিন্তু আমরা মাপতে পারছি। প্রথমে ধরো এইটুকু ছোট একটা পাতা ছিল, বৃদ্ধি হওয়ার পর এটা এতটা বড় হয়েছে, তাহলে এখানে বলতে পারছি যে বৃদ্ধি হয়েছে। কোষের সংখ্যা, কোষের সংখ্যাও হচ্ছে পরিমাপযোগ্য, কারণ আমরা জানি কোষ বিভাজিত হয়ে প্রথমে একটা কোষ থেকে দুটো কোষ, তারপরে দুটো কোষ থেকে চারটে কোষ তৈরি করে। তাহলে বলতে পারছি যে এইখানে কোষের সংখ্যা দেখে এখানেও বৃদ্ধি হচ্ছে, তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি হলেও সেটা কিন্তু এক প্রকারের বৃদ্ধি। এরপরে হচ্ছে আয়তন। প্রথমে কোষটা এইটুকু ছিল, তারপরে কোষের আকারটা এতটা বড় হয়ে গেল। কোষ তো 3D স্ট্রাকচার, সেই জন্য আমরা তার ভলিউমটাকে বলবো। তাহলে এই ক্ষেত্রেও বলতে পারি কোষের আয়তন যেহেতু বৃদ্ধি হয়েছে, তাহলে বৃদ্ধি পরিমাপযোগ্য। কি কি ক্ষেত্রে পরিমাপ করলাম আমরা? ওজন দেখতে পাই, দৈর্ঘ্য বৃদ্ধিও দেখতে পাই, ক্ষেত্রফল, কোষের সংখ্যা এবং কোষের আয়তন, এই সমস্ত ক্ষেত্রে আমরা বৃদ্ধিকে পরিমাপ করতে পারি। এরপরে দেখব বৃদ্ধির প্রকারভেদ। বৃদ্ধির প্রকারভেদ হচ্ছে, আমরা সবসময় মনে রাখবো উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে ওপেন টাইপ। এই ওপেন টাইপের আবার দুটো ভাগ, নিয়ত বৃদ্ধি এবং অনিয়ত বৃদ্ধি। নিয়ত বৃদ্ধিকে বলা হয় ডিটারমিনেট আর অনিয়ত বৃদ্ধিকে বলা হয় ইনডিটারমিনেট। প্রথমে আসি ইনডিটারমিনেট বৃদ্ধি কাকে বলবো? অনিয়ত বৃদ্ধি, যার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, কন্টিনিউ সে বেড়েই চলেছে, সেই ধরনের বৃদ্ধিকে বলবো অনিয়ত বৃদ্ধি। যেমন কোনো একটা গাছের কাণ্ড বা মূল এই যে বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা বলবো অনিয়ত বৃদ্ধি। কারণ আমরা দেখি কাণ্ড অনেক লম্বা হয়, মূলও অনেক লম্বা হয়, তার কোনো নির্দিষ্ট পরিমাণ থাকে না। হ্যাঁ, এখানে অবশ্য কন্ডিশন আছে, যদি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সেই গাছে আমি পুষ্টি না দিই, আরো অন্যান্য যে সমস্ত ফ্যাক্টর আছে সেগুলো যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে এই বৃদ্ধিটা কিন্তু স্টপ হয়ে যাবে। কিন্তু পর্যাপ্ত পুষ্টি বা সবকিছু যদি বজায় থাকে, তাহলে দেখবো কোনো একটা গাছের, ধরো আম গাছেরই ধরে নিলাম, কাণ্ড, শাখা প্রশাখা অনেক বেশি বড় হয়, আবার মূলও কিন্তু অনেক দূর পর্যন্ত মাটির ভিতরে বিস্তৃত হতে পারে। তাহলে এই ধরনের বৃদ্ধিকে আমরা বলছি অনিয়ত বৃদ্ধি। আর নিয়ত বৃদ্ধি কোনটা? নিয়ত বৃদ্ধি যেখানে হচ্ছে লিমিটেড পরিমাণে বৃদ্ধি হয়, সেটাকে আমরা বলবো নিয়ত বৃদ্ধি। যেমন ধরো পাতা, একটা আম গাছে যদি আমি পাতা দেখি, তাহলে প্রত্যেকটা পাতায় কিন্তু
একটা নির্দিষ্ট শেপ রয়েছে আর একটা নির্দিষ্ট আকার পর্যন্ত কিন্তু বৃদ্ধি হয়। পাতা, ফুল, ফল এইসব জিনিসে কিন্তু আমরা নিয়ত বৃদ্ধি দেখতে পাই। দুটো ক্ষেত্রে বৃদ্ধি করতে কিন্তু আমাদের ভাজক কলা সাহায্য করে। তাহলে কলা কি? অনেকবারই ক্লাসে আলোচনা হয়েছে যে কলা হচ্ছে অনেকগুলো সেলস বা কোষ একসাথে যুক্ত হয়ে কলা তৈরি করে। কলার বিভিন্ন প্রকার আছে। আমরা এতদিন হিউম্যানের মধ্যে বা অ্যানিমালের মধ্যে বিভিন্ন কলা সম্পর্কে জেনেছি। এবার প্ল্যান্ট সম্পর্কে জানতে হবে। প্ল্যান্টে কি রকম কলা থাকে? প্ল্যান্টে আমরা দু ধরনের কলা পাই, ভাজক কলা, আরেকটা হচ্ছে স্থায়ী কলা। এই ভাজক কলায় কিন্তু কন্টিনিউ ডিভাইড করতেই থাকে, একটা থেকে দুটো, দুটো থেকে এরকম চারটে কোষ তৈরি করতে পারে। কারণ ধরো এই জায়গাটাতে এই গাছে কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই জায়গাটাকে তো মেকআপ করতে হবে। মেকআপ কি করে করব? তার জন্য আমার নতুন সেলস দরকার। নতুন সেলস কোথা থেকে পাবো? এই যে ভাজক কলাগুলো আগে থেকে এর পাশে রয়েছে, এই কোষগুলো বা কলাটা বারবার বারবার বিভেদিত হয়ে হয়ে নতুন সেলস এর পাশে তৈরি করে দেবে, ফলে এই জায়গাটা মেকআপ হয়ে যাবে। ইনডিটারমিনেট গ্রোথ হোক বা ডিটারমিনেট গ্রোথ হোক, দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভাজক কলা, যাকে ইংরেজিতে বলে মেরিস্টেমেটিক টিস্যু, দুটো ক্ষেত্রে এই ভাজক কলাই কিন্তু আমাদের সাহায্য করে। পার্থক্যটা কোথায়? এই যে নিয়ত বৃদ্ধি বা যেখানে লিমিটেড বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু ভাজক কলা কিছুটা পরিমাণে বিভাজিত হওয়ার পর বা নতুন কোষ তৈরি করার পরে স্টপ হয়ে যায়, যেটা এই অনিয়ত বৃদ্ধির ক্ষেত্রে হয় না। সেই জন্য আমরা কোনো গাছের পাতাগুলো দেখি সবগুলোই প্রায় একই আকারের বা একই রকম দেখতে হয়, ফলও একই রকম দেখতে হয়, আবার ফুলও একই রকম দেখতে হয়। এরপরে দেখব উদ্ভিদ বৃদ্ধির দশা বা ফেজ। উদ্ভিদ বৃদ্ধির দশা সম্পর্কে জানার আগে আমরা উদ্ভিদে কি কি কলা রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই। উদ্ভিদের কলা, কলা বলতে কি বোঝায়? গ্রুপ অফ সেলস। উদ্ভিদের কলা দুই প্রকারের হয়। যেরকম ভাবে আমরা অ্যানিমালস এর মধ্যে 4 ধরনের কলা পড়েছিলাম, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কলা রয়েছে, কিন্তু সেটা আলাদা ধরনের। এক হচ্ছে ভাজক কলা, দুই হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা বলতে বোঝায় যে এর মধ্যে যে সমস্ত সেলস গুলো রয়েছে সেগুলো কন্টিনিউ ডিভাইড করতেই থাকে। মানে ধরো একটা থেকে তৈরি হবে এইভাবে দুটো, একই রকম ভাবে দুটো থেকে তৈরি হবে 4টে কোষ, এইভাবে কন্টিনিউ বৃদ্ধি পেতেই থাকবে। এরপরে কি হয়? এই ভাজক কলারে যে সমস্ত যে কোষগুলো তৈরি হলো, এই কোষগুলো মডিফাইড হয়ে তৈরি করে স্থায়ী কলা। স্থায়ী কলা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে সিম্পল বা সরল স্থায়ী কলা, দুই হচ্ছে কমপ্লেক্স বা জটিল স্থায়ী কলা। সিম্পল এর মধ্যে আবার 3 রকমের ভাগ রয়েছে, সেগুলো কি কি? এক হচ্ছে প্যারেনকাইমা, দুই হচ্ছে কোলেনকাইমা, আর 3 হচ্ছে স্ক্লেরেনকাইমা। আর কমপ্লেক্সের মধ্যে আমরা কি পাই? 1 পাই জাইলেম, 2 পাই ফ্লোয়েম। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইন ডিটেলসে আমরা অ্যানাটমির ক্লাসে দেখবো যে এদের স্ট্রাকচার কি, কাজ কি, কি কি রয়েছে এর মধ্যে। এখন শুধু এইটুকু আমরা ওভারভিউ নিয়ে রাখি যে উদ্ভিদের কলা দুই প্রকার, ভাজক কলা, স্থায়ী কলা। ভাজক কলা কন্টিনিউ ডিভাইড হতেই থাকে, আর ভাজক কলার মধ্যে যে কোষগুলো পেয়েছি সেই কোষগুলো কিন্তু পরবর্তীতে ম্যাচিওর হয়ে গিয়ে স্থায়ী কলা তৈরি করে। এরপরে চলে আসে যে উদ্ভিদের বৃদ্ধির দশাতে আমরা কি কি পাই? কোষ বিভাজন দশা পাই, দীর্ঘীকরণ দশা পাই, পরিণত দশা পাই। এই দশা বোঝানোর জন্য আমার একটা ছবি লাগবে। এইটা ধরো আমাদের মূলের ছবি আঁকছি, এটা হচ্ছে প্রধান মূল। এই রুটের অগ্রভাগে এরকম একটা ক্যাপের মতো থাকে, এটাকে বলা হয় রুট ক্যাপ। রুট ক্যাপের ঠিক পেছনেই কিছু কোষ থাকে, খুব ঘনভাবে থাকে আর প্রচুর পরিমাণে একদম ডেন্সলি প্যাক থাকে। এই যে কোষগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ভাজক কলা। যেহেতু রুটের মধ্যে রয়েছে তাই একে বলা হয়
রুট এপিকাল, যেহেতু অগ্রভাগে তাই হচ্ছে এপিকাল, আর ভাজক কলাকে ইংরেজিতে বলা হয় মেরিস্টেম। রুট এপিকাল মেরিস্টেম। একটু আগে আমরা ভাজক কলা সম্পর্কে জেনেছি যে ভাজক কলা কন্টিনিউ ডিভাইড হতেই থাকে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা তৈরি করতে থাকে। কোষগুলো কি থাকে, একে অপরের সাথে একদম লেগে থাকে। প্রচুর পরিমাণে এই কোষে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, আর বড় একটা করে নিউক্লিয়াস এই কোষের মধ্যে দেখা যায়। তো ভাজক কলা কি করে, প্রথমে যে একটা আছে এই একটা থেকে ও দুটো কোষ তৈরি করলো, এরপরে কি হবে, এই দুটো থেকে আবার চারটে করে কোষ তৈরি হবে, আর কোষ তৈরি হওয়ার পরে যে নতুন কোষগুলো তৈরি হবে সেগুলো এরকম ভাবে পিছনের দিকে থেকে যাবে। এই যে ভাজক কলা থেকে একটা, প্রথমে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা কোষ তৈরি হচ্ছে, এরপরে কি ঘটনা হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। কি হয়, কিছু কোষ আবার ভাজক কলা হিসেবেই থেকে যায় বা ভাজক কোষ হিসেবে থেকে যায়, আর কিছু কোষ কি হয়, স্থায়ী কলায় পরিণত হয়। কেন এরকম হয়, যে ধরো 50টা কোষ তৈরি হচ্ছে, তার মধ্যে ধরলাম 20টা আবার ভাজক কলায় পরিণত হচ্ছে, আর বাকি 30টা হচ্ছে স্থায়ী কলায় পরিণত হচ্ছে। কেন এরকম হলো না যে পুরোটাই ভাজক কলা বা পুরোটাই স্থায়ী কলা তৈরি হলো? কারণ আমরা একটু আগে দেখলাম যে একমাত্র ডিভাইড কে করতে পারে, ভাজক কলা করতে পারে। স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু কিন্তু ডিভিশন করতে পারে না। এবার ধরো কোনো জায়গা উদ্ভিদের লম্বা হতে হবে বা প্রস্থে এরকম বৃদ্ধি পেতে হবে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তাহলে তো আমার ভাজক কলার দরকার, স্থায়ী কলা তো করতে পারবে না। সেই জন্য কি হয়, কিছুটা কোষ আমরা প্রিজার্ভ করে রেখে দিই, যাতে যখন প্রয়োজন হবে সে যাতে ডিভাইড করে সেই জায়গার ক্ষতিপূরণটা করতে পারে। এই কারণে কিছুটা ভাজক কলা আর কিছুটা হচ্ছে স্থায়ী কলায় থেকে যায়। এইভাবে যে ভাজক কলাগুলো তৈরি হচ্ছে, কিছুটা ধরো এরকম ভাবে পিছনের দিকে লম্বা হয়ে পিছনের দিকে সজ্জিত আছে। তাহলে প্রথমে যে এখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে প্রচুর কোষ বিভাজন হচ্ছে, এটাকে বলা হয় জোন অফ ডিভিশন বা মেরিস্টেমেটিক জোন। আর এই যে জোন বলতে জায়গাটাকে বোঝানো হচ্ছে, আর যদি দশা বলি তাহলে কি বলবো, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন দশা। এই জায়গাতে কোষগুলো একটু লম্বা হয়ে গেছে, এইটা কিন্তু এখন এটাকে আমরা ভাজক কলাও বলতে পারবো না, আবার স্থায়ী কলাও বলতে পারবো না। এই যে মিডিলের পোর্শনটা যেখানে কোষগুলো লম্বা হচ্ছে, এটাকে বলা হয় জোন অফ ইলংগেশন। তাহলে জায়গার নাম পেলাম জোন অফ ইলংগেশন, আর যদি এমনি নাম দিতে হয় ফেজে, তাহলে এটা হচ্ছে আমার দীর্ঘীকরণ দশা। এরপরে এই সেলস গুলো কি করবে, ম্যাচিওর হয়ে বিভিন্ন ধরনের সেলে পরিণত হবে, বিভিন্ন পার্মানেন্ট সেলে পরিণত হবে। এই জোনটাকে আমরা বলবো জোন অফ ম্যাচিউরেশন, অথবা দশা কি হবে, পরিণত দশা। তাহলে আমরা তিনটে দশা পেয়ে গেছি। প্রথমে হচ্ছে মেরিস্টেমেটিক যে সেলস গুলো রয়েছে কন্টিনিউ ডিভাইড করছে, তাই জন্য বলছি কোষ বিভাজন দশা। তারপরে হচ্ছে ইলংগেশন জোন, যেখানে কোষগুলো লম্বা হচ্ছে, এটা না হচ্ছে আমার ভাজক কলা না স্থায়ী কলা, মিডিলে একটা পোর্শন। এই সেলস গুলো ম্যাচিওর হয়ে পিছনের দিকে কি তৈরি করছে, বিভিন্ন রকমের স্থায়ী কলা তৈরি করছে, যাকে আমরা বলছি পরিণত দশা। আর জোনটা বা এই এরিয়াটাকে বলছি জোন অফ ম্যাচুরেশন। তাহলে যত উপরের দিকে যাচ্ছি এই কোষ বিভাজন দশা থেকে ম্যাচুরেশন দশা, তার কিন্তু সেল ডিভিশন প্রপার্টি তত কমে যাচ্ছে। কারণ ভাজক কলা যেভাবে কোষ বিভাজন করতে পারছিল, শেষের দিকে যখন সে ম্যাচিউর হয়ে স্থায়ী কলা তৈরি করলো, সে কিন্তু আর ডিভিশন করতে পারছে না। এই যে আমরা ফেজ গুলো দেখতে পাচ্ছি বা এই যে প্রসেসটা দেখলাম, আস্তে আস্তে সে ম্যাচিউর হয়ে গেল, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর প্রথমেই আমরা দেখেছিলাম যে ডেভেলপমেন্ট বলতে আমরা কি বলছিলাম, গ্রোথ প্লাস ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ইন ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে আবারও আলোচনা করব। তাহলে এই হচ্ছে আমাদের উদ্ভিদ বৃদ্ধির বিভিন্ন দশা। এরপরে দেখব উদ্ভিদ বৃদ্ধির
হার। উদ্ভিদের বৃদ্ধির হার হচ্ছে দুই রকমের, এক হচ্ছে অ্যারিথমেটিক, আরেকটা হচ্ছে জিওমেট্রিক। দুটো ক্ষেত্রে আমরা দুটো গ্রাফের কথা আলোচনা করব। অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে কি হয়, এবার বৃদ্ধির হার বলতে কি বোঝানো হয়, যে বৃদ্ধি কতটা হচ্ছে ইউনিট টাইমে। ধরো কোনো একটা গাছ রোজ 2 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার বৃদ্ধির হার কত হবে, 2 মিটার পার ডে। এবার উদ্ভিদের যে বৃদ্ধি হচ্ছে সেটা কেন হচ্ছে, এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, যে ভাজক কলার জন্য উদ্ভিদের এই বৃদ্ধি হচ্ছে। তাহলে ধরো এখানে একটা ভাজক কলা রয়েছে, এই একটা ভাজক কলা থেকে আবার দুটো তৈরি হবে, দুটো থেকে কি হবে, এরকম 4টে ভাজক কলা হবে। এইটা হচ্ছে প্রথমে ভাজক কলা রয়েছে, ধরো মেরিস্টেমেটিক সেল। এ কি করেছে, একটা দুটো ডটার সেল তৈরি করেছে, কিন্তু এই দুটো ডটার সেলের মধ্যে দুটোই কিন্তু ডটার সেল বা মেরিস্টেমেটিক সেল হিসেবে থাকবে না। একটা হয়ে যাবে আমার মেরিস্টেমেটিক সেল, আরেকটা হয়তো অন্য কিছুতে অংশগ্রহণ করবে। এই ক্ষেত্রে আবার কি হবে, এই যে দুদিক, এই সাইডের যে দুটো কোষ এঁকেছি এটার হবে না, এটা এখন 2 নম্বরটা এখন পার্মানেন্টের দিকে চলে যাবে। প্রথমে যে ডটার সেল ছিল সে আবার কোষ বিভাজন করবে, কোষ বিভাজন করে কি হবে, এই 3 নম্বর আর 4 নম্বর সেলস তৈরি করবে। আবার 3 নম্বর সেলস কি করবে, দুটো সেলস তৈরি করবে, 5, 6। 4 কি করবে, 4 আবার পার্মানেন্ট সেলসে পরিণত হবে, 6ও কি করবে, পার্মানেন্ট সেলসে পরিণত হবে। তাহলে অ্যারিথমেটিক যে বৃদ্ধির হারটা আমরা দেখছি, সেখানে আমরা কি পাচ্ছি, যে মেরিস্টেমেটিক সেলস দুটো করে ডটার সেল তৈরি করলেও কেবলমাত্র একটাই ডটার সেল আবার কোষ বিভাজনে অংশগ্রহণ করছে, আরেকটা যেটা রয়েছে ডটার সেল সে কিন্তু কোষ বিভাজনে অংশগ্রহণ করছে না, সে স্থায়ী সেলসে পরিণত হচ্ছে। সেই জন্য এই ধরনের গ্রোথকে বলা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। যদি আমরা অ্যারিথমেটিক গ্রোথের কার্ভটা দেখি তাহলে কি পাবো, টাইম আর এদিকে ধরো গ্রোথ রয়েছে, এই রকম সোজা একটা লাইন পাবো। কারণ দেখছিলাম একটা করে ডটার সেল প্রত্যেকটা ক্ষেত্রে তৈরি হচ্ছে, দুটো করে ডটার সেলস, একটা হচ্ছে আমাদের কোষ বিভাজনে অংশগ্রহণ করছে, আরেকটা হচ্ছে পার্মানেন্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা অ্যারিথমেটিক গ্রোথ কার্ভটা এরকম সোজা হিসেবে পাই। অ্যারিথমেটিক গ্রোথ কার্ভের একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এলটি সমান সমান L0 প্লাস RT। এইটা কি, ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে যে কোনো একটা গাছের কাণ্ডের দৈর্ঘ্য ছিল প্রথমে 5 মিটার, তাহলে ইনিশিয়াল কাণ্ডের দৈর্ঘ্য কত হচ্ছে, 5 মিটার। এর গ্রোথ রেট হচ্ছে 2 মিটার পার ডে। তাহলে 10 দিন পরে এর গ্রোথ, আলটিমেট গ্রোথটা কত হবে, তাহলে আলটিমেট গ্রোথ এখানে তাহলে যদি সূত্রে ফেলে দিই কি হবে, ইনিশিয়াল গ্রোথ কত ছিল বা ইনিশিয়ালি সে কত ছিল 5, গ্রোথ রেট কত 2 মিটার পার ডে, আর টাইম কত হচ্ছে 10 দিন পরে জানতে চেয়েছে কত হবে, তাহলে এখানে হবে 5 প্লাস 20 25 মিটার। 10 দিন পরে ওই গাছের কাণ্ডের দৈর্ঘ্য হবে 25 মিটার। এইভাবেও তোমাদের ইকুয়েশন কিন্তু আসতে পারে। এরপর দেখব জিওমেট্রিক গ্রোথ। জিওমেট্রিক গ্রোথে কি হয়, আবার সেই ভাজক কলাতে আমরা ফিরে আসি। ভাজক কলা একটা থেকে দুটো তৈরি করবে, এইভাবে দুটো ভাজক কোষ তৈরি করবে, এ আবার আরো দুটো ভাজক কোষ তৈরি করবে, এই দুটো থেকে আবার কি হবে, আরো দুটো, এখানে দুটো, আবার লাস্টে আবার দুটো। তাহলে দেখলাম একটা ভাজক কোষ থেকে যে ডটার সেলস গুলো তৈরি হচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকবার ভাজক কোষই তৈরি করছে, কেউ কিন্তু স্থায়ী হয়ে পরিবর্তিত হয়ে বা পার্মানেন্ট সেলসে পরিণত হচ্ছে না। এখানে যেমন দেখলাম একটা ডটার সেল একটা পার্মানেন্ট সেল, এখানে দেখব দুটোই ডটার সেলস আবার সেল ডিভিশনে অংশ নিচ্ছে।
তাহলে কি হচ্ছে, গুণোত্তর হারে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 8টা, আবার 8টা থেকে 16টা। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রাফ কিরকম পাবো, এই রকম। প্রথমে একটু একটু বৃদ্ধি পাবে, তারপরে দ্রুত অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, তারপরে একটা সময় এসে সে থেমে যাবে। এই যে ফেজটা আমরা পাচ্ছি, যে ফেজে সে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, এইটাকে আমরা বলবো ল্যাগ ফেজ। নেক্সট কি, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই জায়গাটা থেকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফেজ। আর যে জায়গায় গিয়ে একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে কার্ভটা, সেই জায়গাটাকে আমরা বলবো স্টেশনারি ফেজ। এইদিকে রয়েছে টাইম আর এইদিকে হচ্ছে গ্রোথ। তাহলে আমরা দুটো বৃদ্ধির হার সম্পর্কে জানলাম, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে জিওমেট্রিক। এবার আরো এক ধরনের উদ্ভিদের বৃদ্ধির হার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে চূড়ান্ত বৃদ্ধির হার এবং আপেক্ষিক বৃদ্ধির হার। চূড়ান্ত বলতে অ্যাবসলিউট, আর আপেক্ষিক বলতে রিলেটিভ। প্রথমে দেখো, এখানে 5 সেন্টিমিটার স্কোয়ারের একটা পাতা নিয়েছি, এর এরিয়া হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। এই কি করছে, একদিনে বৃদ্ধি পেয়ে 10 সেন্টিমিটার স্কোয়ারে একটা পাতাতে পরিণত হলো। তাহলে গ্রোথ কতটা, তাহলে 5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার হয়েছে, তাহলে গ্রোথ হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার পার ডে। ঠিক আছে, এরপরে দেখছি এখানে পাশে আরো একটা বড় পাতা নিয়েছি, যার ক্ষেত্রফল হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। এই কি করছে, 50 সেন্টিমিটার স্কোয়ার থেকে 55 সেন্টিমিটার স্কোয়ারে পরিণত হয়েছে একদিনে। তাহলে 50 থেকে 55 হলে এরও গ্রোথ রেট কতটা, 5 সেন্টিমিটার স্কোয়ার পার ডে। তাহলে দুটো ক্ষেত্রেই দেখছি এই ছোট পাতাটা যেরকম 5 সেন্টিমিটার স্কোয়ারে পরিণত হচ্ছে, দিয়ে 10 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে, একই রকম ভাবে 50 সেন্টিমিটার স্কোয়ারের যে পাতাটা রয়েছে সে 55তে পরিণত হয়েছে। দুটো ক্ষেত্রে গ্রোথ কতটা পাচ্ছি, 5 সেন্টিমিটার স্কোয়ার পার ডে। তাহলে এইটা হচ্ছে দুজনের ক্ষেত্রে অ্যাবসলিউট গ্রোথ রেট। তাহলে অ্যাবসলিউট গ্রোথ রেট যেটা রয়েছে বা চূড়ান্ত বৃদ্ধির হার, সেটা দুটো ক্ষেত্রে আমরা সমান পেলাম। কিন্তু একটা কথা এখানে দেখো, যে এই পাতাটা কত ছোট আর এই পাতাটা কত বড়। ধরে নিলাম এখানে 20টা সেলস রয়েছে, কিন্তু এখানে রয়েছে 50টা সেলস। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে কার এফিসিয়েন্সি বেশি, 20টা পাতার এফিসিয়েন্সি বেশি, কারণ সেও একদিনে আরো 5 সেন্টিমিটার স্কোয়ার নিজের ওপর অ্যাড করেছে, কিন্তু এখানে 50 জন মিলিয়ে বা 50টা সেলস মিলে কি করেছে, 55তে পরিণত হয়েছে। ধরো একটা রুম রয়েছে, সেখানে আমরা সবাই মিলে খেলছি। একটা টিমে রয়েছে 5 জন, একটা টিমে রয়েছে 50 জন। 5 জন মিলে ধরো স্কোর করেছে 100, 50 জন মিলে স্কোর করেছে 100। তাহলে কার এফিসিয়েন্সি বেশি বা কার দক্ষতা বেশি, যে টিমে 5 জন রয়েছে তার কিন্তু এফিসিয়েন্সি বেশি। তাহলে রিলেটিভ গ্রোথ রেট এখানে কার বেশি হবে, অবশ্যই বেশি হবে এই যে ছোট পাতাটা দেখছি তার রিলেটিভ গ্রোথ রেট কিন্তু বেশি হবে। অথচ অ্যাবসলিউট গ্রোথ রেট দুটোতেই ইকুয়াল। আশা করি বোঝা গেছে যে অ্যাবসলিউট গ্রোথ রেট আর রিলেটিভ গ্রোথ রেট বলতে আমরা কি বলছি। এরপরে দেখব যে উদ্ভিদ বৃদ্ধির বিভিন্ন প্রভাবক সমূহ। এই যে এতক্ষণ ধরে বৃদ্ধি হচ্ছে বলে গেলাম, সিড হচ্ছে, জার্মিনেশন হচ্ছে, জার্মিনেশন হওয়ার পরে সে সেক্সুয়াল স্টেজে যাচ্ছে, তারপরে সে তার সেনিসেন্স হচ্ছে, সেনিসেন্স মানে হচ্ছে গাছটা মারা যাচ্ছে। এগুলো যে হচ্ছে, এগুলো কেন হচ্ছে বা তার কি কোনো রকম প্রভাবক সমূহ রয়েছে যার জন্য এরকম হচ্ছে? অবশ্যই রয়েছে। এই প্রভাবক গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বাহ্যিক প্রবাহ সমূহ, মানে যেগুলো এক্সটার্নালি রয়েছে। 2 হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক সমূহ, যেগুলো আমার ভিতর থেকে আসছে। সেগুলো কি কি? বাহ্যিক প্রভাবক সমূহের মধ্যে কি কি থাকতে পারে? এক হচ্ছে আলো। আলোর কি কি হতে পারে? আলোর তীব্রতা, আলোর বর্ণ কি রয়েছে, যেমন আমরা জানি যে লাল এবং নীল আলোতে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ খুব ভালো হয়। তাহলে যার সালোক সংশ্লেষ খুব ভালো হবে সে তাড়াতাড়ি গ্রো করবে। আলোর তীব্রতা, কিছু কিছু গাছ দেখবে যে তীব্র আলোতে জন্মায়, কিছু কিছু গাছ রয়েছে তীব্র আলোতে জন্মায় না। আবার আরো একটা জিনিস দেখতে পারবে যে
লং ডে প্ল্যান্ট এবং শর্ট ডে প্ল্যান্ট বলে একটা জিনিস হয়। লং ডে প্ল্যান্ট কারা? যে সমস্ত উদ্ভিদ অনেকক্ষণ ধরে সূর্যরশ্মিকে সহ্য করতে পারে, বা তাদেরকে যদি আমি দিনের পর দিন সূর্যরশ্মির মধ্যে রেখে দিই তাহলে তারা সহজেই তাদের বৃদ্ধিটা দেখাবে। আবার শর্ট ডে প্ল্যান্ট যারা রয়েছে তারা কি হয়, খুব একটা তীব্র সূর্যালোক বা সূর্যরশ্মি সহ্য করতে পারে না, তাদের ছায়ার দরকার, মানে তাদের গ্রোথের জন্য একটু ছায়া ছায়া ভাবের দরকার। তো সেগুলো হচ্ছে আলোর তীব্রতার উপর এইভাবে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিটা নির্ভর করে। আর কি রয়েছে? অক্সিজেন। অক্সিজেন যদি বাতাসে বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে? সবাত শোষণ বেশি হবে। এবার সবাত শ্বসন যদি বেশি হয় তাহলে উদ্ভিদের মধ্যে বিপাক ক্রিয়া বৃদ্ধি পাবে। আর কি? কার্বন ডাই অক্সাইড। বাতাসে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে তাহলে ফটোসিনথেসিসও কিন্তু বাড়বে। জল। জল যদি থাকে উদ্ভিদের মধ্যে যে সমস্ত উৎসেচক গুলো আছে সেগুলো সহজেই আর্দ্র বিশ্লেষণ হবে। আর্দ্র বিশ্লেষণ হলে উৎসেচক ভেঙে গিয়ে তাহলে তার ক্রিয়াটা দেখাতে পারবে। আর মৃত্তিকা। মৃত্তিকার মধ্যে যদি মাটির উর্বরতা ভালো থাকে, উর্বরতা বলতে আবার ধরো অ্যাসিডিটি এবং বেসিডিটি, আম্লকত্ব আর ক্ষারকত্ব, এটার উপরেও কিন্তু উদ্ভিদের বৃদ্ধির হার নির্ভর করে। তাহলে এগুলো হচ্ছে আমার বাহ্যিক প্রভাব সমূহ যার উপরে উদ্ভিদের বৃদ্ধিটা নির্ভর করছে। অভ্যন্তরীণ প্রভাব সমূহ আজকে শুধু ব্রিফলি বলবো, লাস্টের দিকে আমরা কি কি ভাবে বিভিন্ন জিনিস থাকে এই অভ্যন্তরীণ প্রভাব সমূহের মধ্যে রয়েছে যেগুলো উদ্ভিদের বৃদ্ধির হারকে প্রভাবিত করছে, সেটা আমাদের কিন্তু ডিটেলসে জানতে হবে। যারা নিট দেবে তাদের জন্য কিন্তু সেই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে চ্যাপ্টারটা রয়েছে তার 90% কোশ্চেনই হচ্ছে সেই প্রভাব সমূহ থেকে এসে থাকে। অভ্যন্তরীণ প্রভাব সমূহ থেকে হচ্ছে প্রভাবকের মধ্যে কি পড়ে? প্রথমেই হচ্ছে হরমোন। বিভিন্ন রকমের হরমোন সম্পর্কে জানতে হবে, তাদের কাজ সম্পর্কে জানতে হবে। কিছু কিছু হরমোনের নাম এখানে বলে দিই, যেমন হচ্ছে অক্সিন, জিব্বারেলিক অ্যাসিড, সাইটোকাইনিন। এটা হচ্ছে আমাদের উদ্ভিদের বৃদ্ধিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। এছাড়া হচ্ছে জেনেটিক মেকআপ। এক এক উদ্ভিদের এক এক রকম জেনেটিক মেকআপ রয়েছে যার জন্য তার বৃদ্ধিও বিভিন্ন রকমের হয়। আর অন্যান্য জিনিস যেমন হচ্ছে ক্লোরোফিলের ঘনত্ব। যে পাতার মধ্যে ক্লোরোফিল যত বেশি থাকবে সেই পাতা তত বেশি হারে সালোক সংশ্লেষ করবে, তার বৃদ্ধিও তত বেশি হবে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিয়েছি উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশের প্রথম পর্যায়ে ছিল আজকে আমাদের, সেটা হচ্ছে বৃদ্ধি রিলেটেড বিভিন্ন জিনিস আমরা দেখলাম। পরের দিন আমরা দেখব বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট সম্পর্কে। তোমরা যদি এই চ্যাপ্টার রিলেটেড বিভিন্ন রকমের নোটস এবং কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও। সেখানে তোমরা সহজেই বিভিন্ন নোটস আর এমসিকিউ অ্যাক্সেস করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।